করতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে সবচেয়ে বেশি আমি আগে উদ্দীপ্ত হই আমাদের প্রতিবন্ধী বন্ধুদের সাহসিকতা, ক্রিয়েটিভিটি, তাদের নেতৃত্বশীল ক্ষমতা এবং বাংলাদেশ পুনর্গঠনে, বিশেষ করে বিনির্মাণে প্রতিবন্ধী বন্ধুরা বিভিন্নভাবে যে ধরনের দায়িত্বশীল ভূমিকা দীর্ঘদিন ধরে পালন করে আসছে, আমার এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাই। উদাহরণ হিসেবে আমি প্রথমেই বলি, আমার বাঁ পাশে রয়েছে ভাস্কর। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে গ্লোবালি যে কজন আমাদের বন্ধু আছে এবং মেধা এবং জ্ঞানের জায়গা থেকে, দক্ষতার জায়গা থেকে, ডিজিটাইজেশনের জায়গা থেকে সে কিন্তু আমাদের জন্য একটা রোল মডেল। এই মিলনায়তনে অনেক প্রতিবন্ধী বন্ধু আছে যাদের অনেককে আমরা চিনি, হয়তো চিনি না। আমরা নাট্যমঞ্চের মধ্য দিয়ে যে আয়োজন এখানে উপস্থাপন হতে দেখলাম, সংকটগুলোকে তারা যেভাবে এখানে উপস্থাপন করলো, এগুলো সবকিছুর সাথে কিন্তু আমরা পরিচিত। এই পরিচিত জায়গাগুলোকে উত্থাপনের মধ্য দিয়ে প্রতিবন্ধী বন্ধুদের পাশাপাশি তাদের বন্ধু হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে ধরনের দায়িত্বশীল ভূমিকা দীর্ঘদিন ধরে পালন করে যাচ্ছে, তারই প্রেক্ষাপটে আমি এখন দু চারটি কথা বলতে চাই। একটি বিষয় যেটি আমাদের মডারেটর ভাই উনি উপস্থাপন করতে বলেছেন যে আমাদের আইন, সংবিধান এবং আমরা যেহেতু একটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্য দিয়ে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি, সনদ হিসেবে বলা হয়ে থাকে। এটি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই আলোচনা করছে, বিশেষ করে জাতিসংঘের সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের জন্য এটি একটি বড় ধরনের ম্যান্ডেট। অন্যদিকে যদি আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলি, এই দুটোকে একত্রিত করে পদ্ধতিগত এবং নীতিচালিত যে জায়গাটি, যার সাথে গণমাধ্যমের একটি বড় ধরনের সম্পৃক্ততা এবং এক ধরনের নীতিমালা থাকা খুবই প্রয়োজন ছিল, যেটা মেইনলি কিভাবে প্রতিবন্ধী ইস্যুগুলোকে অ্যাড্রেস করা হবে, গণমাধ্যম সেই জায়গাগুলোকে কিভাবে প্রতিনিধিত্ব করবে, অনুশীলনগুলো কিভাবে ডিজাইন করা হবে যাতে করে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়িত করা হয়, তাদের মর্যাদাকে প্রতিষ্ঠা করা যায় এবং তাদের অংশগ্রহণ, তাদের ক্রিয়েটিভিটি, তাদের কার্যক্ষমতা, তাদের যে ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে সেটাকে অতিক্রমের মধ্য দিয়ে এসডিজি লক্ষ্য অর্জনে তারাও কিভাবে উৎসাহিত হতে পারে, সেখানে অবদান রাখতে পারে, সে জায়গা নিয়ে আসলে কিন্তু আমরা অনেক ধরনের ভাবনা থেকে এখনো বিশ্বজনীন প্রেক্ষাপট থেকে অনেকটা পিছিয়ে রয়েছি। আমরা যখন সিআরপিডি ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়নের কথা বলে থাকি, সেখানে জাতীয় আইন এবং নীতিমালায় প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে আমরা যেটা নাটকের মাধ্যমেও দেখলাম যে বৈষম্যহীনতা, অংশগ্রহণ এবং প্রবেশাধিকারীর ক্ষেত্রের যে সীমাবদ্ধতা, সেগুলোকে হাইলাইট করতে গিয়ে তাদের সম্ভাবনার জায়গাগুলোকে কিন্তু আমরা অনেক সময় কাজে লাগাই না, বা আমাদের মনস্তত্ত্বের ভেতরে তাদের অবস্থানকে আমরা যেভাবে ধরে রেখেছি সে জায়গায় কিন্তু সীমাবদ্ধতা তাদের না, সীমাবদ্ধতা আমরা যারা তথাকথিত সুস্থ মানুষ নিজেদেরকে যারা মনে করি, অন্যদেরকে দূরে সরে রেখে আমরা যাদেরকে এক ধরনের মানবিক জায়গা এবং মানবিক অধিকারের জায়গা থেকে বঞ্চনার পথ তৈরি করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরাই দায়ী। এসডিজি পার্সপেক্টিভটার ক্ষেত্রে আমরা দেখি যে যখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 17টি উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা বলা হয়েছে, যখন আমরা সিআরপিডির জায়গা থেকে দেখি, তখন কিন্তু আমরা 3টা গোলকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। এর একটি হচ্ছে এসডিজি 4, যেটা কোয়ালিটি এডুকেশনের কথা বলে। এখন কোয়ালিটি এডুকেশন নিয়ে যখন আলোচনা হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসকাশন হওয়া উচিত ইনক্লুসিভ এডুকেশন। আমরা কি আমাদের বাংলাদেশে ইনক্লুসিভ এডুকেশনকে এনশিওর করতে পেরেছি? মেইনস্ট্রিমিং মানুষের মধ্যেই আমরা শিক্ষাক্ষেত্রে এক ধরনের বড় ধরনের বৈষম্যতা তৈরি করেছি। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে যদি আমরা না আনতে পারি, তাদেরকে যদি সেই সুযোগটা আমরা এনশিওর করতে না পারি, তাদের লিমিটেশনগুলোকে কাটিয়ে কিভাবে তারা এসডিজি 4 এর কোয়ালিটি এডুকেশন তো দূরের কথা, মিনিমাম এডুকেশনের যে মান বা জায়গা বা যেখানে তাদের প্রবেশাধিকার খুবই প্রয়োজন, যেটি তাদের মৌলিক অধিকার, সেটা আমরা এনশিওর করব কিভাবে? আমরা এসডিজি 5 এর জেন্ডার ইকুইটি নিয়ে কথা বলে থাকি। আমরা যখন মেইনস্ট্রিমিং জেন্ডার ইস্যু নিয়ে আলোচনা করি, আমরা দেখি আমাদের দেশের সকল স্তরের নারীরা বিভিন্ন ধরনের বৈষম্যহীনতার শিকার।
এবং এই বৈষম্য নিয়ে যখন আলোচনা করি তখন আমরা কিন্তু একটু আলাদাভাবে ভাবি না যে একজন প্রতিবন্ধী নারী সাথে তার আবার প্রতিবন্ধিত্বের একটি আইডেন্টিটি রয়েছে। জেন্ডার বৈষম্যের জায়গায় সেই প্রতিবন্ধী বোন বা মা সে কতটুকু বঞ্চনা এবং অধিকার বঞ্চনার শিকার, জেন্ডার বৈষম্য তাকে কিভাবে ব্যথিত করে এবং তাকে নিপীড়িত করে, সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা কখনো ওইভাবে ভাবি না। কাজে এখন কিন্তু ওই জায়গাটাও খুব বেশি ইম্পর্টেন্ট যে এই বিষয়ের ক্ষেত্রে বিশেষ করে জেন্ডার ইকুইটি যেটা SDG 5 কে নির্দেশ করে, সেই জায়গায় আমাদের আলাদা মনোযোগের জায়গাটা প্রতিবন্ধী নারীদের ক্ষেত্রে কিভাবে আমরা দেখতে পারি। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট SDG 10 এর যেটা রিডিউস ইনইকুয়ালিটির কথা বলা হয়েছে এবং অ্যাড্রেসিং ইনইকুয়ালিটি ইন মিডিয়া অ্যাক্সেস অ্যান্ড রিপ্রেজেন্টেশন ফর মার্জিনালাইজড গ্রুপস ইনক্লুডিং পার্সন উইথ ডিসেবিলিটিস সুনির্দিষ্টভাবে কিন্তু মেনশন করা আছে। কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে সামাজিক বৈষম্য এত প্রকট আকার ধারণ করছে, এটি গতানুগতিকভাবে আমরা সবসময় দেখে আসছি যে আমাদের পুঞ্জীভূত সঞ্চয়, আমাদের শ্রমজীবী মানুষের রক্তঘামের পরিশ্রমের বিনিময়ে যে সঞ্চয়, যে অর্থ, যে সামগ্রিক উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ এ দেশের জন্য পুঁজি তৈরি করছে, সেটি শোষণ করছে একটি গ্রুপ অফ সংঘবদ্ধ দল যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে নিচ্ছে এবং সেগুলো আবার বিদেশে পাচারও করছে এবং আমাদের বাংলাদেশের মানুষের পরিশ্রমকে তারা অপমান করছে, আমাদের বাংলাদেশকে তারা অনেকটা পিছিয়ে নিয়ে যাচ্ছে। সারা পৃথিবীতেই এই চিত্র অত্যন্ত প্রকট। আমরা দেখেছি এর আগে সারা পৃথিবীর 660 কোটি মানুষের মধ্যে মাত্র আমরা দেখতে পেয়েছি যে অল্প কিছু মানুষের হাতে সারা পৃথিবীর যত মানুষের সম্পদ থাকার কথা, অল্প কত শতাংশ মানুষের মধ্যে সেই পুঁজি কেন্দ্রীভূত রয়েছে। সেই কারণে আমরা আমাদের জায়গা থেকে দেখার চেষ্টা করছি যে আমরা কিভাবে ইনোভেটিং কতগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ করে মিডিয়ার ক্ষেত্রে তাদের ভিজিবিলিটির ক্ষেত্রে কিভাবে পজিটিভলি তাদেরকে আমরা যেন উপস্থাপন করতে পারি, সেই জায়গাটা আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অন্য আলোচক এবং নাটকের মধ্য থেকেও আমরা দেখেছি যে ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, প্রতিবন্ধী এবং বৈচিত্র্যময় চিত্রায়ন যাতে খুব ইতিবাচকভাবে উপস্থাপিত হয় এবং সোসাইটিতে তারা যে পজিটিভ রোল আমরা দেখলাম সকালের নাটকে, যে এক একজন বলছে যে তারা খুশি হতে পারলো না, তাদের খুশি হওয়ার কথা ছিল, কিন্তু যেভাবে সংবাদগুলো উপস্থাপিত হয়েছে যেগুলো তাদেরকে ব্যথিত করেছে, সে জায়গাগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সবশেষে বলবো যে ইনভলভিং পার্সন উইথ ডিসেবিলিটি ইন দ্য মিডিয়া, সে জায়গার প্রতিটি প্রক্রিয়া এবং পদক্ষেপে যদি তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদের উপযোগী করে আমরা যদি তাদেরকে ভিজিবিলিটিটাকে এনশিওর করতে পারি এবং বাংলাদেশের সকল প্রকার মানুষের মধ্যে যদি সেই সচেতনতার জায়গাটা তৈরি করতে পারি, তবেই আমরা বলতে পারবো যে আমরা একটি ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে সক্ষম হচ্ছি, যার জন্য জাতিসংঘের বাংলাদেশ কর্মসূচির সোশ্যাল সিকিউরিটি পলিসি সাপোর্ট প্রোগ্রাম আমরা আপাতত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সাথে একটি প্রক্রিয়া হাতে নিয়েছি, যার মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের 64টি জেলার প্রত্যেকটি জেলার সকল ধরনের গণমাধ্যমের সাংবাদিক বন্ধুরা তাদেরকে আমরা এক বিষয়ে প্রশিক্ষিত করবার চেষ্টা করছি, যাতে করে আমাদের প্রতিবন্ধী বন্ধুরা মিডিয়াতে যেভাবে প্রত্যাশার কথা ব্যক্ত হয়েছে তারা যেন সেইভাবে প্রতিফলিত হতে পারে এবং বিশ্ব দরবারে আমরা আমাদের প্রতিবন্ধিত্ব মোকাবেলায় জাতীয় অগ্রগতির ক্ষেত্রে তাদের ভূমিকাকে একীভূত করে যৌথভাবেই বাংলাদেশের নাগরিক হিসাবে অনেক দূর এগিয়ে যেতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। জি জনাব মঞ্জুর, আপনাকে অনেক ধন্যবাদ। বিশেষ করে সর্বশেষ আপনি যে কথাটা বললেন আর কি, সেই উদ্যোগটাও সফল হোক, তার মধ্য দিয়ে গণমাধ্যমে আরো পজিটিভলি জিনিসগুলো প্রতিভাত হোক, সেটা আমরা চাই। এ পর্যায়ে জনাব ভাস্কর ভট্টাচার্য, আপনি দীর্ঘদিন কাজ করছেন, বিশেষ করে আপনার যে কাজের A2I প্রকল্পের মধ্য দিয়ে আমি মনে করি যে এখানে পলিসি ইন্টারভেনশনে অনেকগুলো জায়গা আছে। বিশেষ করে প্রফেসর ইমরান কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলেন যে উনি ইংল্যান্ডে তো না বলছিলেন, হ্যাঁ, যে জিনিসটার কথা বললেন, অর্থাৎ একটা গণপরিবহনে আমাদের দেশে কি বলবো যে মানে সক্ষম সবল বা মানে যারা মানে প্রতিবন্ধী নন এরকম ব্যক্তিদের পক্ষেও
এই শহরে গণপরিবহন অ্যাক্সেস করা কত কঠিন সেটা আমরা প্রতিনিয়ত রাস্তায় বের হলেই দেখতে পাই। তো সেই রকম একটা জায়গা থেকে তাদের কথা যে ভাবা, সেটা তো আসলে পলিসি ইন্টারভেনশন ছাড়া সম্ভব নয়। তো সেই জায়গায় আমি বিশেষ করে আপনার দীর্ঘদিনের যে এক্সপার্টিস, অভিজ্ঞতা, তার আলোকে অ্যাক্সেসিবিলিটির বিষয়টা সম্পর্কে একটু জানতে চাইবো, যেটাকে বাংলায় সম্ভবত আমরা বলি অধিগম্যতা, রাইট? সো অনেক অনেক ধন্যবাদ। আপনি একটা পলিসিতে যাব হালকা করে, কিন্তু আমি আসলে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাই, এবং আমি আশা করি মডারেটর আমাকে থামিয়ে দিবেন যদি আমি বেশি সময় নিই, কারণ আপনাদের কথা আসলে আমরা অনেক বেশি শুনতে চাই। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? শিওর? আমি কিন্তু আপনাদের কাউকেই দেখতে পাচ্ছি না। সুতরাং আমার বক্তব্য বুঝতে গেলে আপনারা আমার পর্যায়ে নেমে আসতে হবে। আপনারা কি নেমে আসতে চান? কিছুক্ষণের জন্য, 10 সেকেন্ডের জন্য আপনারা সবাই চোখটা একটু বন্ধ করবেন। আপনি কি বুঝতে পাচ্ছেন আমি যখন টেলিভিশন দেখতে বসি কতটুকু অন্ধকারের মধ্যে আমি বসি? আপনার যে টেলিভিশন, আপনার যে মিডিয়া, সেটা আমার কাছে কিভাবে পৌঁছাবে? যার জীবনে কখনো আলো নাই। আপনি চোখটা খুলতে পারেন। কেমন মনে হচ্ছে? হ্যাঁ, আপনার কাছে এখন সলিউশনটা আছে, কারণ এখন আমাদের কাছে আছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি সকালবেলা পত্রিকাটা পড়েন হাতে নিয়ে, আমি পড়ি আমার স্মার্টফোন দিয়ে। আপনি পত্রিকাটা পড়েন চোখে দেখে দেখে, আমি পত্রিকাটা পড়ি কানে শুনে শুনে। তাহলে আপনাকে কি করতে হবে? যেমন আমি যদি বলি, আমি জানি না প্রথম আলোর কেউ ওইখানে আছেন কিনা, আমি প্রথম আলোটা পড়ি। প্রথম আলো পড়তে গিয়ে আমার যে অসুবিধা হয়, আমার স্ক্রিন রিডিং সফটওয়্যার সবকিছু পড়ে শোনায় না। কারণ কি? প্রথম আলো কোনো আন্তর্জাতিক মানদণ্ড, যেটাকে বলা হয় গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা তারা ফলো করে না। বাংলাদেশের কোনো পত্রিকাই ফলো করে না। এবং এই ওয়ার্ল্ড ওয়াইড যে স্ট্যান্ডার্ড, সেটাকে মাথায় রেখে বাংলাদেশ সরকার একটা গাইডলাইন করেছে, সেটা হচ্ছে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন, যেটা ক্যাবিনেট থেকে সার্কুলেট করা হয়েছে যে সকল প্রতিষ্ঠান এই গাইডলাইনটা বাস্তবায়ন করবেন। অর্থাৎ আপনি বাংলাদেশের একটা মিডিয়া হিসাবে যদি বাংলাদেশের আইন মানেন, বাংলাদেশের সরকার মানেন, বাংলাদেশের সরকারের নির্দেশনা মানেন, তাহলে আপনার ওয়েবসাইট, আপনার মিডিয়া, আপনার ভিডিও, সেটা প্রতিবন্ধী নাগরিক বান্ধব হতে হবে। আর যদি আপনি না মানেন তাহলে কিছু করেন, কারণ আমাদের দেশে অনেক আইন আছে আমরা মানি না। যেমন প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার ও সুরক্ষা আইন আছে, যেখানে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি একটা বড় জায়গা দখল করে আছে। অর্থাৎ আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করেন, যে কোনো ধরনের অ্যাপস তৈরি করেন, যে কোনো ধরনের ভিডিও তৈরি করেন, সেটা প্রতিবন্ধী নাগরিক বান্ধব হতে হবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, কিভাবে আমরা প্রতিবন্ধী নাগরিক বান্ধব করব? এইটার জন্য একটা প্রশিক্ষণ আপনাদেরকে নিতে হবে। যা হোক, আমি হালকা করে বলছি। যেমন আপনি একটা ছবি ব্যবহার করেছেন, শাপলা ফুলের ছবি, আপনার একটা নিউজ, জাতীয় ফুল শাপলা দেশ থেকে হারিয়ে যাচ্ছে, এটা একটা নিউজ। এখানে একটা ছবি ব্যবহার করেছেন, শাপলা ফুলের ছবি। আমি এই জাতীয় ফুল শাপলার কথা যে লিখলেন, সেটা কিন্তু আমার সফটওয়্যার আমাকে পড়ে শোনাবে, কারণ এটা টেক্সটে আপনি লিখছেন, সেটা আমাকে অডিও হিসেবে পড়ে শোনাবে। আমাকে অল্টারনেটিভ টেক্সট না দেন। অল্টারনেটিভ টেক্সট হচ্ছে যেখানে আপনার ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সট দেওয়া থাকবে, এটা জাতীয় ফুল শাপলা, তাহলে আমার সফটওয়্যার আমাকে পড়ে শোনাবে না, বলবে ইমেজ, তার মানে আমি জানবো না এখানে কি ছবি আছে। এটাকে বলে ওয়েব অ্যাক্সেসিবিলিটি। আমি চাইলে আপনার ওয়েবসাইটটাকে ফন্ট সাইজ বড় করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। আমি চাইলে আপনার ভিডিওতে সাবটাইটেল দিতে পারবেন। আমি চাইলে এটা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি দেখতে পাবো। এটাকে বলে অ্যাক্সেসিবিলিটি। ধরুন একটা সিনেমার গান হচ্ছে, সুন্দর একজন শাড়ি পরে নাচছে, আমি বসে আছি সিনেমাতে, আমি কিভাবে বুঝবো এখানে গানে কি হচ্ছে? আমি কিভাবে বুঝবো যে এখানে কে নাচছে, নারী না পুরুষ, কয়জন নাচছে, আশেপাশে কি আছে? এটা কি দেখার অধিকার আমার আছে কি নাই সেটা বলেন, আছে কি? তাহলে আমি কিভাবে বুঝবো? সেটার জন্য হচ্ছে অডিও ডেসক্রিপশন। আপনি যদি কখনো কোনো ভালো এয়ারলাইন্সে ট্রাভেল করেন, দেখবেন, আপনি যদি চান ওখানে দেখবেন অডিও ডেসক্রিপ্টেড মুভি আছে। অর্থাৎ যা কিছু আপনি দেখতে পাচ্ছেন আমাকে কানে কানে বলবে, এক সুন্দরী খোপায় ফুল, বেলি ফুলের মালা, শাড়ি পরে আছেন লাল কালো, সে এখন নাচ করছেন, পাশের চমৎকার একজন পুরুষ যার পরনে পাঞ্জাবি। আমি কি বুঝাতে পেরেছি? বোঝা যাচ্ছে মিডিয়া অ্যাক্সেসিবিলিটি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.